শিখতে পারলাম। হ্যাঁ, ধরেন যে আপনাদের কেউ একজন বলছে, ওহ স্যার, ভাগ্যিস আপনি, মানে আমি আগে আপনার মতো করে এভাবে মেডিসিন শিখিনি। যদি শিখতাম তাহলে তো সমস্যায় পড়ে যেতাম। আপনি যে ডিপ লেভেলের থিঙ্কিং গুলা নেন, আপনি যত গভীরভাবে রোগীকে দেখেন, আমি যদি ওটা শিখতে চাই তাহলে তো আমার সব শেষ। আমার জীবনটাই সমস্যায় পড়ে যেতাম। হ্যাঁ, আমার লাইফই শেষ, লাইফই শেষ, রুগী দেখতে পারতাম না। তাহলে এটা কি হবে? ভাগ্যিস আপনার মতো Complaining করে supposed, he said. হ্যাঁ, ইনজুরি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা কি বুঝতে পারছেন? একদম যারা নতুন তারাও বুঝেন। যদি হইতো, তাহলে তো আমি সমস্যায় পড়ে যেতাম। আমার জীবনটাই শেষ। আমার জীবনটাই থ্রেটেনিং হয়ে যেত। ভাগ্যিস আমি সেগাল মেথড শিখিনি। ভাগ্যিস আমি মাইন্ড মেথড শিখিনি। নাহলে তো আমার ইনকামই বন্ধ হয়ে যেত। বুঝতে পারছেন? খুব সিম্পল ভাবে বললাম। এরকম রুগী বলবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি খুব সিম্পল ভাবে কথাটা বলে ফেললাম। তো লোকজন সারাটা জীবন এরকমটাই করে। আপনিও হয়তো এরকমটা করেছেন। হয়তো আপনি জীবনে একবার হতে পারে বা বহুবার এরকমটা বলেছেন। বা আমরা যখন অসুস্থ হই তখন এরকম করি। যেমন মনে করেন আপনি অসুস্থ। কেউ আপনাকে ১ গ্লাস পানিটা খেতে দিল। ১ গ্লাস পানি আগায় দিল, তুমি পানিটা খাও। তো আপনি সাথে, সাথে পানিটা না খেয়ে ওই গ্লাসটা বেডের পাশে একটা ধরেন চেস্ট অফ ড্রয়ার বা আমাদের থাকে না টেবিল, সেখানে আমরা আপনি রেখে দিলেন। কিছুক্ষণ পরে হয়তো আপনি সেখান থেকে এক চুমুক একটা একটু পানি নিলেন। ওহ! এটা খুব ভালো হয়েছে। আমি সাথে, সাথে উনি পানিটা দিয়েছে, আমি সাথে, সাথে খাইনি। এটা খুব ঠান্ডা ছিল। হ্যাঁ, তখন খেলে তো আমার একদম গলার অবস্থা ১২টা বেজে যেত। গলা তো এমনি খুসখুস করে, এমনি কাশি হয়, গলার কষ্ট আরো হতো। এটা ভালো হয়েছে যে আমি শুধুমাত্র ১ চুমুক খেয়েছি, পুরা পানিটা আমি খাইনি। গ্লাস ভর্তি ওইভাবেই পানি রেখে দিয়েছি। উনি এনে দিল, পানিটা আমি সাথে, সাথে রেখে দিয়েছি। ভাবনাটা বুঝেন। আমি যদি সাথে, সাথে পানি খেতাম, তাহলে আমার পুরা এই গলার পুরা সমস্যা তৈরি হয়ে যেত। তাহলে এইরকম ভাবনাটা হলো কমপ্লেনিং সাপোজড ইনজুরি অফ। কমপ্লেনিং সাপোজড ইনজুরি অফ। বুঝতে পারছেন? এর থেকে সোজাভাবে আমার বোঝানোর আর ভাষা নাই। কেউ যদি এর থেকে সোজাভাবে বুঝাতে পারেন, আমাকে একটু জানাবেন। আমিও শিখে নেব। এটা হলো একদম এই ল্যাঙ্গুয়েজটাই যখন আপনি পেয়ে যাবেন, কমপ্লেনিং সাপোজড ইনজুরি অফ আপনারা চিন্তা করবেন। আমাদের আরেকটা রুব্রিক্স আছে। আমরা কিন্তু আসলে মূল যে আলোচনা, মূল যে ভাবনা, মূল যে চিন্তাধারা, এটা নিয়ে আমরা কিন্তু চলছি যে আয়োজমাস কেন মেডিসিন খেতে চায় না, তাই না? এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আছি। আমি অনেকগুলো পয়েন্ট দুদিন থেকে বলতেছি। তো আমাদের এই পয়েন্টের উপরে আরেকটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে রিফিউজিং মেডিসিন টু টেক দা। রিফিউজিং মেডিসিন টু টেক দা। আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি। রিফিউজিং রিফিউজিং মেডিসিন টু টেক দা। হ্যাঁ, এই ইয়েটাতে দেখেন এখানে হায়োসিয়ামাস আছে। এটা কিন্তু হায়োসিয়ামাসের জন্য খুবই ভালো একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা রুব্রিক্স। এখানে হায়োসিয়ামাস আছে, কিন্তু এই রুব্রিক্সের মধ্যে ওই যে আমরা গতদিন আলোচনা করছিলাম, ওপিয়াম কিন্তু নাই। ওপিয়াম কিন্তু মেডিসিন খেতে রিফিউজ করছে না। দেখেন ওপিয়াম আছে, ওপিয়াম নাই। কোন রেপার্টরিতেও কিন্তু ওপিয়াম দেওয়া নাই। আমি একটু দেখে নিই কমপ্লিটে আছে নাকি। না, এখানেও নাই। ঠিক আছে, কমপ্লিটেও নাই, কোথাও কিন্তু ওপিয়াম নাই। ঠিক আছে, আমরা এই যে কমপ্লেনিং সাপোজড ইনজুরি অফ, সেখানে সেখানেও কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনার হায়োসিমাস আছে। তো পুরা ম্যাট্রিমেডিকাতে ওই রকম ভাবনার শুধুমাত্র একটাই ওষুধ। সুতরাং ওই যে একটু আগে যেটা বললাম, ভাগ্যিস আমি পানিটা খাইনি, খালি তো আমার কাশি শুরু হয়ে যেত। হ্যাঁ, এই যে কমপ্লেনিং সাপোজড ইনজুরি অফ, এরকম কোন ভাবনা যদি আপনি পান, আপনি হায়োসিমাস চোখ বন্ধ করে প্রেসক্রাইব করে দিবেন। তো যে রুব্রিক্স নিয়ে কথা বলতেছিলাম, রিফিউজ টু টেক দ্য মেডিসিন। কেন একজন অসুস্থ ব্যক্তি মেডিসিন খেতে চাইবে না? কেন একজন অসুস্থ ব্যক্তি মেডিসিন খেতে রিফিউজ করবে, অস্বীকার করবে?
কেন? আমি তো অসুস্থ, কিন্তু আমি কেন রিফিউজ করব? তো আমি তো আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি যে ব্যক্তিরা যারা মেডিসিন খেতে রিফিউজ করে, মেডিসিন খেতে চায় না, তাদের নিজস্ব একটা মিথ থাকে, নিজস্ব একটা ধারণা, নিজস্ব একটা অনুমান থাকে, আইডিয়া থাকে, নিজস্ব কিছু ইনফরমেশন থাকে, এবং সব কিছু নির্ভর করে ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপরে। হ্যাঁ, একই রকম চিন্তা ভাবনা করবে এরকম দুইটা ব্যক্তি হয়তো আপনি পাবেন না একই টাইপের, কিন্তু হয়তো এমন ব্যক্তি পাবেন যাদের মধ্যেই একই টাইপের তথ্য আছে। সে হয়তো পরিবারের কোনো সদস্যর কাছ থেকে পেয়েছে, বন্ধুদের কাছ থেকে পেয়েছে, বা অন্য কোথাও বই টই পড়লে লিটারেচার পেরে জানতে পেরেছে যে এই মেডিসিন খেলে তো ক্ষতি, বা একবার শুরু করলে খেতেই হয়। আমি তো গতদিনই কারণগুলো বলেছি। তো তারাই শুধুমাত্র মেডিসিন খেতে অস্বীকার করে। এখন প্রশ্ন হলো, আজকের দিনের প্রথম প্রশ্ন হলো, মেডিসিন কি? হোয়াট ইজ মেডিসিন? মেডিসিন মানে কি বলেন দেখি? আমরা মেডিসিন বলতে কি বুঝি? হোয়াট ইজ মেডিসিন? মেডিসিন মানে কি? এনিওয়ান? আমরা মেডিসিন বলতে কি বুঝি বলেন? আছেন আপনারা? একজন বলেন। আছে স্যার। স্যার, হ্যাঁ, এক ধরনের শরীরে প্রয়োগকারী যে কোনো একটা বিষ বলছে। যে কোনো একটা বিষ। আর কেউ বলবেন মেডিসিন বলতে কি বুঝি? বললি স্যার, বলেন। মেডিসিন হলো এমন একটি ক্ষমতা ক্ষমতা। যা রোগকে প্রতিরোধ করে। জি, এমন একটি ক্ষমতা পাওয়া যা রোগকে মানুষকে প্রতিরোধ আক্রমণকারী করে। রোগকে প্রতিরোধ করে। প্রতিরোধ মানে হচ্ছে ঠিক, প্রিভেন্টিভ। মেডিসিন কি অনলি হ্যাঁ, প্রিভেন্টিভ? রোগ প্রতিরোধ করে না, ভালো করে। তবে প্রথমে সে প্রতিরোধ করবে, তারপরে রোগকে ভালো করবে। আচ্ছা, ঠিক আছে। এবং যে আর শক্তি আক্রমণ করছে ব্যক্তিকে, তার চাইতে শক্তিশালী হবে ঔষধ। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলবেন মেডিসিন? হোয়াট ইজ মেডিসিন? যেটা ইচ্ছার বাইরে খাওয়া হয় সাধারণভাবে। ইচ্ছার বাইরে মানে খাওয়া হয়, আচ্ছা, সেটা মেডিসিন। দ্বিতীয় আর কেউ স্যার বলবেন? স্যার, রোগ আরোগ্যের সহায়তাকারী। রোগ এক্স্যাক্টলি, রোগ আরোগ্যের সহায়তাকারী। আমরা রোগ আরোগ্যটা বুঝবো না, আমরা মেডিসিন বলতে বুঝবো এমন কিছু যা আপনাকে আপনার সাহায্যের জন্য দেওয়া হয়, আপনাকে সাহায্য করে, এটা হলো মেডিসিন। নট নেসেসারি এটা বিষ হতে হবে, নট নেসেসারি ওইটা একটা বস্তু হতে হবে, হ্যাঁ, এরকম না। যা কিছু আপনাকে সাহায্যের জন্য দেওয়া হয় সেটাই মেডিসিন। মেডিসিন হলো এমন কিছু যা আপনি সেবন করেন, আপনার শরীরের মধ্যে আপনি ভেতরে নেন, এবং এটা আপনাকে সুস্থ হতে, স্বাস্থ্যবান বানাতে সাহায্য করে। এটা হলো মেডিসিনের প্রথম ধারণা। ঠিক আছে? তাহলে মেডিসিন হলো একটা সাবস্টেন্স যা একজন ব্যক্তি সেবন করে। এটা রাসায়নিক হতে পারে বা অন্য যে কোনো উপাদানই হতে পারে, যে কোনো রূপে ফরম্যাটেও হতে পারে। হুজুররা পানি পড়া দেয়, সেটাও এক ধরনের মেডিসিন হতে পারে, যে কোনো ফরম্যাটে আসতে পারে। তো মেডিসিনের এগুলো হলো মানে ব্রড স্পেকট্রামের ব্যাখ্যা, যে আপনি ভেতরে নিলেন রাসায়নিক পদার্থ, ন্যাচারাল পদার্থ বা পানি পড়া, যাই হোক, যেটা আপনাকে হেল্প করলো, তাই না? এটা হলো বাহ্যিক। কিন্তু আপনি যখন মেডিসিনকে খুব সূক্ষ্ম লেভেলে বুঝতে চাবেন, একটু অ্যাডভান্স লেভেলে বুঝতে চাবেন, মেডিসিনের মূল ভাবনাটা বুঝতে চাবেন, তখন এর মেডিসিনের অর্থ হলো অ্যাডভাইস। অ্যাডভাইস, ঠিক আছে? অ্যাডভাইস বা সাজেশন, হ্যাঁ, তথা পরামর্শ, এগুলো কিন্তু মেডিসিনের মতন কাজ করে, বলে না? তার সাথে কথা বললেই মনে হয় সুস্থ হয়ে যায়। তাহলে মেডিসিনের আরেকটা সূক্ষ্ম অর্থ হলো অ্যাডভাইস। মনে করেন কোনো একজন রোগী খাবার খেতে চাচ্ছে না, রিফিউজ করছে, যাও খাবো না, নিয়ে যাও। তখন ডাক্তার কি বলে? ডাক্তার বলে যে আপনি যদি খাবার না খান তাহলে আপনি এমনি দুর্বল, আপনি তো আরো দুর্বল হয়ে পড়বেন, আপনার সার্ভাইভ করাটাই তখন মুশকিল হয়ে যাবে। আপনি যদি এইভাবে খাওয়া বন্ধ রাখেন, এটা তো আপনিও বলবেন কেউ খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে। আমরা ক্যান্সারের পেশেন্ট দেখি, প্রচুর ক্যান্সার পেশেন্ট দেখি। আমরা ক্যান্সারে কোনো উন্নতি নাই, কিন্তু আমরা সবসময় জিজ্ঞাসা করি ওই খাওয়া দাওয়া করছে কেমন। সে যদি খেতে পারে তাহলে আমরা বলি টেনশন নেন না, আল্লাহ চাইলে অনেকখানি সে ভালো থাকবে। কিন্তু ওষুধ দিলেন, সব দিক দিয়ে ভালো, খাওয়া দাওয়া করতে পারতেছে না, তখন ওই রুগী নিয়ে আমরা আমরা নিজেরাই টেনশনে থাকি যে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো
রুগী খাচ্ছে না, আপনি তাকে বলছেন যে আপনি খাবার না খেলে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনি সার্ভাইভ করতে পারবেন না, আর এইভাবে যদি চলতে থাকেন আপনি মারাও যেতে পারেন, অথবা আপনি কখনো সুস্থ হবেন না। সুতরাং ফুড বা খাদ্যও কিন্তু হলো এক ধরনের মেডিসিন। ঠিক সেরকম ভাবে অ্যাডভাইসও মেডিসিন, আমরা যে সাজেশন দিই সাজেশনও মেডিসিন। আমরা শুধুমাত্র মেডিসিনকে এই যে মেডিকেশন মানে ওই যে বস্তুগত এই যে ছোট ট্যাবলেট বা ওষুধকে আমরা মেডিসিন বলে বিবেচনা করি, বা মেডিসিনের ধারণাটা ওর মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু এটা না। আমাদের বুঝতে হবে এমন পেশেন্ট আছে যারা অ্যাডভাইস পছন্দ করে না, কিন্তু অ্যাডভাইস কিন্তু মানুষকে দেওয়া হয় কিসের জন্য? মানুষের বেনিফিটের জন্য। তাহলে বেনিফিটের জন্য যেটা দেওয়া হচ্ছে সেটাই মেডিসিন। একটা উদাহরণ দিই। এক মা এসে বলছে যে আমার ছেলে কখনোই আমার কোনো কথা শুনে না, আমি যদি তাকে কোনো পরামর্শ দিই, যে কোনো নির্দেশ দিই, সে একদমই মানবে না। যখনই আমি তাকে কোনো পরামর্শ দিতে যাই তখন সে বলে, ওহ তুমি আমাকে শেখাতে আসো না তো, আমাকে শেখায় না, হ্যাঁ আমি জানি কি করতে হবে, আমি আমি তোমার কথা মতো করতে চাই না, হ্যাঁ তুমি আমাকে খেতে বললে আমি খাবো, তুমি যা খাও খেতে বলবো আমি তাই খাবো, আমার যা ইচ্ছা আমি তাই খাবো, তোমার ইচ্ছা মতো আমি খাবো না, তোমার কথা মতো আমি খাবো না, আমার যা ইচ্ছা আমি তাই খাবো। মা তখন বলে যে আমি তোমার বেনিফিটের জন্যই বলি বাবা, এই খাবারগুলো তোমার কাজে লাগবে, তোমার স্বাস্থ্যের জন্য ভালো, তোমার শরীরের জন্য ভালো। আমি যদি তোমাকে এই জিনিসগুলা খেতে না বলি তাহলে তুমি কিভাবে সুস্থ হবে? তুমি তো এমনি দুর্বল। আর আমি মা হিসেবে তোমাকে তো খেতে বলবো, এতে ভুলের কি আছে? তখন ছেলে বলে যে না আমি এটা খেতে চাই না। ঠিক আছে? আবার ধরেন যে পরিবারের কোনো একজন মেম্বার একজন রোগীকে পরামর্শ দিল যে তোমার মনে করেন যে একটা পেশেন্ট, একটা মহিলা, তার প্রচন্ড মাইগ্রেনের ব্যথা নিয়ে সে শুধু কাঁদছে, কিন্তু ওষুধ নিতে চাচ্ছে না, ওষুধ খেতে চাচ্ছে না। এমন অবস্থায় দেখা যাচ্ছে যে তার আশেপাশের লোকজন যারা আছে কান্নাকাটি শুনে, তো তার মা বাবা, ভাই বোন বা হাজবেন্ড হতে পারে, হ্যাঁ, সে তাকে একটা ওষুধ এনে দিল, একটা প্যারাসিটামল বা ওই যে ভার্গন টাইপের কোন একটা ওষুধ এনে দিল, হ্যাঁ ওষুধ খেতে দিল, যে তুমি এটা খাও, মাথা ব্যথার জন্য তুমি ওষুধটা খাও, তাহলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, তুমি শান্তি পাবা। তখন সে বলে না আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খেতে চাই না। তো হায়ের সমাজ যদি এরকম বলে, এর পেছনের কারণ হলো, একটু 1 মিনিট আমি মোবাইলটাই বন্ধ রাখি। এর পেছনের কারণ হলো তার ভেতরে একটা ভয় লুকায় থাকে, তার মধ্যে থেকে ওই যে গতদিন বলতেছিলাম স্পেকুলেশন, অনুমান একটা থাকে। কতদিন থেকে নিয়ে আলোচনা করছিলাম, আমার মনে হয় আপনারা ভুলে যাননি। হ্যাঁ, তো এই ভয়ের কারণে সে ওরকমটা বলে যে আমি ওষুধ চাই না। তো কখনো কখনো আপনি এরকম অনেক রোগী পাবেন যারা খুব মাথা ব্যথা নিয়ে আপনার কাছে আসছে, ঘন ঘন তাদের মাথা ব্যথা হয়, একটুতেই মাথা ব্যথা হয়, একটু 19-20 করলে মাথা ব্যথা হয়, খাবারে 19-20 করলে মাথা ব্যথা হয়, একটু অনিয়ম করলে মাথা ব্যথা হয়, মাইগ্রেনের সমস্যায় ভোগে। আবার অনেক রোগী পাবেন যারা দীর্ঘ সময় লং টাইম ধরে মাথা ব্যথায় ভুগছে। আপনি তাদের কাছ থেকে শুনতে পাবেন যে মাথা ব্যথা হলে তারা কখনোই এলোপ্যাথি ওষুধ খায় না, কোনো ওষুধ খায় না, হয়তো কখনো কখনো আর মানে সইতেই পারছে না, খুবই অসহনীয় পড়েছে, তখন হয়তো 2-1টা মেডিসিন খাইলো, হ্যাঁ 2-1টা। তবে বেশিরভাগ সময় তারা না খেয়ে চেষ্টা করে, ম্যানেজ করার চেষ্টা করে, তারা ন্যাচারাল ওয়েতে ম্যানেজ করার চেষ্টা করে। যে মাথা ব্যথা হলো, দেখা যাচ্ছে যে কাজ করতে করতে মাথা ব্যথা হচ্ছে, তখন বিছানায় যেয়ে শুয়ে পড়ছে, অথবা একটু ম্যাসেজ করছে, মাথা টিপলো, হ্যাঁ একটু অনেকে মাথা গামছা দিয়ে বেঁধে রাখে, কিন্তু তারা অ্যালোপ্যাথি মেডিসিন অ্যাভয়েড করে। এরকম আপনি অনেক রোগী পাবেন। এখন রুগী এসে যদি বলে ডাক্তার সাহেব আমার অনেক দিনের মাথা ব্যথা, কিন্তু আমি শুধুমাত্র মাথা ব্যথার জন্য পেন কিলার ওষুধ খাই, শুধুমাত্র পেন কিলার ওষুধ খাই, কিন্তু কখন খাই? যখন দেখি যে আর সহ্য করতে পারি না, তখন শুধুমাত্র আমি একটা নেই, একটা, তাও আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি একদম প্লেন নাপা যেটা আছে প্লেন নাপাটাই নিই। তবে আমি চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন খাওয়া এড়িয়ে চলার।
তখন আপনি তাকে প্রশ্ন করবেন। আমার কাছে আসলে আমিও প্রশ্ন করি, কেন আপনি খেতে চান না? আপনি কেন মেডিসিন এড়িয়ে চলেন? আপনার তো কষ্ট হচ্ছে, তারপরও কেন আপনি মেডিসিন খান না? হ্যাঁ, একটু ন্যারেটিভ করে রুগীর স্টেজে যে আপনাকে কথা বলতে হবে। আপনার প্লেন নাপা হোক বা যাই হোক, সেটা আপনি, আপনার তো কষ্ট হচ্ছে, আপনি কেন খান না? আপনার হেডেক হচ্ছে, মাথা ব্যথা, মাথা ব্যথা হলে আর দুনিয়ার কোনো জিনিস শান্তি লাগে? আরেকটা বিষয় একটু জেনে নিই, হোয়াট ইজ হেডেক? মাথা ব্যথা, পেইন। পেইনটা কি? পেইন একটা সিম্পটম, তাই না? সাথে সাথে একটা সাফারিং থাকে। তো আপনি রুগীকে বললেন, আপনি কেন হেডেক বা পেন নিয়ে সাফার করতে চান? পেন কিলার তো আপনার হাতের নাগালে আছে। ব্যথা হচ্ছে, আপনি পেন কিলার খেয়ে নেন, খুব সিম্পল। নাপা খেয়ে নেন, প্লেন নাপা খেয়ে নেন। আপনি কেন পেন নিয়ে সাফার করতে চান? আপনি কেন পেন নিয়ে সাফার করতে চান? রুগীকে অনেক সময় বলি যে আপনি তো নিজে নিজেকে টর্চার করছেন, নিজেই নিজেকে নির্যাতন করছেন। আপনার মাথা ব্যথা হচ্ছে, পেন কিলার খেয়ে নেন, সেটা খেয়ে কাজ চালায় নেন, আপাতত ব্যথাটা কমায় নেন। কেন আপনি টর্চার করছেন নিজেকে? না না ডাক্তার সাহেব, আমি আর ঝামেলা বাড়াতে চাই না। কিন্তু কেন? আপনি তো পেন কিলার খেতে চাচ্ছেন না, আপনি কেন খেতে চাচ্ছেন না? তো বলতেছে, রুগী বলে যে ডাক্তার সাহেব, আপনি জানেন পেন কিলার খেলে আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আজকেও 2টা রুগী এসে বলছে, জানেন, 2টা রুগী পেন কিলার, একই কথা, যে আমি পেন কিলার, আমার ব্যথায় বাঁকা হয়ে গেছে হাত, দেখাচ্ছে। বলে যে আমি পেন কিলার খেলে কিডনি ড্যামেজ করে ফেলবে, আমার শরীরে ক্ষতি হবে, আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, শরীর ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন? রুগীরা বলে, আমরা কিন্তু এগুলা নিই না, অন্যদিকে চলে যাই। তাহলে 2টা জিনিস ঘটছে, 2টা জিনিস ঘটছে এরকম ক্ষেত্রে। এক হচ্ছে পেনে সাফার করা, ব্যথাতে ভোগা, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাবে, মানে ভবিষ্যতে আমার শরীরে ড্যামেজ হয়ে যাওয়ার ভয়। নট অনলি কিডনি, অনেক কিছু ড্যামেজ হয়ে যেতে পারে, রুগীরা এসে তাদের ভাষায় বলে। তাহলে কি হলো? 2টা ফ্যাক্টর, একটা হলো পেনে সাফার করা, ব্যথাতে ভোগা, এবং 2 নাম্বারটা হচ্ছে ভবিষ্যতে আমার শরীরের কোনো একটা পার্ট অথবা পুরো শরীর ড্যামেজ হয়ে যাবে, এটার ভয়। তাহলে একটা হলো বর্তমান, অন্যটা হলো ভবিষ্যৎ। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, সবাই অ্যাটেন্টিভলি আমার দিকে তাকান, ঘুমেন না কেউ, একদম আমার দিকে চিন্তা করেন। অনেক হাইসোমাস পেশেন্ট আপনারা এরপরে হাইসোমাস দিতে পারবেন, আমার সাথে পরামর্শ করতে পারেন, নিজেরা দিবেন। এর থেকে আর মজার কি হতে পারে? এবং রেজাল্ট দেখবেন। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। পেশেন্ট কি, পেশেন্টের 2টা ফ্যাক্টর মাথা ব্যথা যদি চিন্তা করি, একটা হলো পেন, পেন এসে সাফার করতেছে, ভুগতেছে, আর তার মধ্যে ভয় কাজ করছে কি ভবিষ্যতে আমার কিছু একটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে এখানে পেশেন্ট কি হচ্ছে? বর্তমান নিয়ে কিন্তু অত চিন্তিত না, বর্তমানে সাফার করতেছে, এটা নিয়ে তার মাথার মধ্যে অত টেনশন নাই। সে চিন্তা করছে ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে আমার শরীর নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে এটা আমার শরীরের ক্ষতি করবে, এইটা নিয়ে তার বেশি টেনশন, এটা নিয়ে তার বেশি ভয়। কিন্তু বর্তমানের কি? তাই আমি রুগীকে জিজ্ঞাসা করি, কেন আপনি ভবিষ্যতের জন্য বর্তমানটাকে নষ্ট করছেন, বর্তমানে এত কষ্ট করছেন? এটা খুব কমন সেন্স, বর্তমানে আগে বাঁচেন। আপনি ভবিষ্যতের কথা ভেবে বর্তমানটাকে নষ্ট করছেন। বর্তমানের আপনার লাইফটাকে আপনি হেল বানাচ্ছেন। কে জানে আপনি কতদিন বাঁচবেন? আল্লাহ না করুক, আপনি তো আগামীকালও মারা যেতে পারেন। তাহলে আপনি আগামীর জন্য কষ্ট না পেয়ে আজকের লাইফটা কেন এনজয় করছেন না? আপনি এনজয় করুন, এই কথাগুলো আপনি রোগীকে বলবেন। হাইসোমাস পেশেন্ট ধরতে গেলে আপনাকে এই কথাগুলো তাকে বোঝাতে হবে, তার কাছ থেকে ক্লিয়ারিফিকেশন নিতে হবে। আপনি ব্যথা হচ্ছে, পেন কিলার খান, খায় মুহূর্তে ব্যথা মুক্ত করে লাইফ উপভোগ করুন। না ডাক্তার সাহেব, আমি এটা করব না, আমি এটা করতে পারি না ডাক্তার সাহেব। ভালো করে বুঝেন, রোগী একদম সাথে সাথে রিয়াক্ট, না ডাক্তার সাহেব, আমি এটা করব না। তো এখন যখন আপনি রুগীকে পরামর্শ দিচ্ছেন, তার সাথে কথা বলছেন, আপনি চেষ্টা করছেন রুগীর পক্ষে থাকার, তাকে ফেভার করার, আপনি তাকে ফেভার করার চেষ্টা করছেন। ব্যথা হচ্ছে ভাই, আপনি খেয়ে ফেলেন না কেন, সমস্যা কি? আপনি 104 ডিগ্রি জ্বর নিয়ে বসে আছেন, এটা প্যারাসিটামল খেয়ে ফেলেন না। আপনি কখন আমার কাছে আসবেন? আপনার কাছে তো ওষুধও নাই, আপনি খেয়ে ফেলেন। হয় না? আমরা কিন্তু বলি, আমি পার্সোনালি রুগীর পাশে দাঁড়াই, খান না আপনি, কি সব খান, অসুবিধা কি, ভালো থাকেন।
আপনি চেষ্টা করুন রুগীকে সর্বনিম্ন সময়, আপনার উদ্দেশ্য কি, আপনি ডাক্তার, এজ এ ডাক্তার হ্যানিম্যান কি বলেছে, সর্বনিম্ন সময় তাকে পরিত্রাণ দিতে হবে। তার মানে আপনি তাকে বলেন যে পেন কিলার খান, খেয়ে দ্রুত ব্যথা কমান। আপনি পেন কিলার নালে নামই বলে দেন, নালে একটা ভলটারিন সাপোজিটরি নিয়ে নেন। রুগী বলেন না ডাক্তার সাহেব, না 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 আমি নেব না। আপনি আবার তাকে বলেন যে পেন কিলার খেয়ে আপাতত কমান। না ডাক্তার সাহেব আমি কমবো না। ভালো করে বুঝেন, আমি কিন্তু বারবার ইনসিস্ট করছি, আপনি রুগীকে ইনসিস্ট করবেন, আপনি রুগীকে আপনার আইডিয়া শেয়ার করবেন, আমি যেরকম আইডিয়া শেয়ার করছি আপনিও করবেন। আর রুগী বারবার তা রিফিউজ করছে, যখন কোনো জিনিস বারবার রুগী বলে তখন সেটা কি হয়, সেই সিমটমটা কি হয়, সেটা প্রিডমিনেন্ট হয়ে যায়। আমরা বারবার দেখছি না কমিউনিকেশন, আমরা কখন বলি কমিউনিকেশনের ক্ষেত্রে বারবার রুগী দেখাবে ডাক্তার সাহেব এখান থেকে ব্যথা, এখান থেকেই, ওখান থেকেই, তাই না, বারবার দেখায়, তখন কি হয় ওই সিমটমটা প্রিডমিনেন্ট হয়ে যায়। তখন আপনাকে অবশ্যই সেটা নিতে হবে, ওইটার উপরেই ভিত্তি করে আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। কিন্তু আপনি যখন রুগীকে এরকম অ্যাডভাইস দিলেন আর রুগী বলল ওহ ডাক্তার সাহেব তাহলে কি আমি অ্যালোপ্যাথি পেন কিলার খাবো, নাপা এক্সট্রা খাবো, ভলটারিন সাপোজিটরি নিব, হ্যাঁ অবশ্যই নিতে পারেন, ঠিক আছে ডাক্তার সাহেব, এরপরে যখন মাথা ব্যথা উঠবে তখন আমি পেন কিলার খাবো। এইরকম ব্যক্তির মধ্যে কিন্তু একটু আগে যেটা বললাম সেই ভয়টা কিন্তু নাই। ওই ভয়টা কিন্তু হলো না, আপনি যেই বলেন যে নাপা খেয়ে ফেলেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাপা খেয়ে ফেললাম, তাইলে ভয়টা তার মধ্যে প্রিডমিনেন্ট হলো না, তাহলে এই পরের পার্সনটা কিন্তু হায়াসোমাস হলো না। বুঝলেন বিষয়টা? রুগীকে আপনি অ্যাডভাইস দিলেন, এই আপনি ব্যথা উঠবে নাপা খেয়ে, না না ডাক্তার সাহেব আমি খাবো না, আমি আমি খাবো না। আরে খান না, না ডাক্তার সাহেব আপনার ওষুধ দেন আমি খাবো না। আরে বাবা একটা দুটা খেলে কিছু হয় না, না ডাক্তার সাহেব আপনি ওষুধ দেন। এটা একটা রুগী। আরেকটা রুগীকে আপনি বললেন যে আপনার ব্যথা উঠলো, আপনি পেন কিলার খেয়ে নেবেন, নাপা খেয়ে নেবেন। তাই নাকি ডাক্তার সাহেব, খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবেন, আমি ব্যথা নিয়ে কষ্ট করবেন নাকি? না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব আপনি যখন বললেন তাহলে আমি এরপরে যখন ব্যথা উঠবে তখন খেয়ে নেবো। দুই ধরনের রুগী হলো না? তাহলে প্রথম রুগীর মধ্যে ফিয়ারটা প্রিডমিনেন্ট, সেটাকে আপনি হায়াসোমাসের দিকে চিন্তা করবেন। পরের রুগীটা প্রিডমিনেন্ট না, সে অন্য কোনো মেডিসিনের দিকে যাবে, অ্যাটলিস্ট সে হায়াসোমাস না। বুঝতে পারছেন? আমি আপনাদের সব সময় পরামর্শ দিব, হ্যাঁ, যে সব সময় প্রথমবারেই একটা কিছু বললো, একটা কিছু হলো আর আপনি সিমটম নিয়ে নিলেন, নিয়ে রুব্রিক্স বানাই ফেললেন, এটা করতে যাবেন না। আপনাকে রুগীকে বুঝতে হবে, সে আপনাকে যা বলছে, যে ইনফরমেশন দিচ্ছে সেটা সত্যও হতে পারে নাও হতে পারে। যদি হিপোক্রেটস হয় বা ম্যানিপুলেটিভ হয়, পালসিটিলার মতন হয়, তাহলে তো আপনাকে ঘোল খাওয়ায় ছেড়ে দিতে পারে, তাই না? কারণ একটা পেশেন্টকে তো আপনি মেডিসিন খাওয়ায়ে তাকে প্রুভিং বানায় তো আপনি নিয়ে আসেননি, বা সেও জানে না যে সে কোন মেডিসিনের রোগী, সে তো আর ডাক্তার না। কিন্তু আপনি তো একজন ডাক্তার, আপনাকে তাকে বলতে হবে মেডিসিন নিয়ে যতটা আপনি খারাপ ভাবতেছেন মেডিসিন ততটা খারাপ না। মেডিসিন কি মানুষের উপকার, এটা এলোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, একটা এলোপ্যাথি ওষুধ কত কত প্রকার ট্রায়ালের মাধ্যমে যায় জানেন, গিনিপিগের উপরে, তারপরে ইঁদুরের উপরে, তারপরে শিম্পাঞ্জি, বন মানুষ, বানর, কত প্রজাতির উপরে সেটাকে ট্রায়াল দেয়, দিয়ে তারপরে মানুষের জন্য তৈরি করতেছে। তো মেডিসিন বেসিক্যালি মানুষের সাহায্যের জন্য তৈরি করে, ক্ষতির জন্য তো তৈরি করে না। হ্যাঁ কিছু তো সাইড ইফেক্ট থাকে, খারাপ ভালো মন্দ সবকিছুরই তো থাকে। সুতরাং প্রথম যখন রুগী আপনার কাছে আসবে আপনি তার সাথে একদম নর্মাল লেভেলে কথা বলার চেষ্টা করবেন। কেন করবেন? কারণ তার সাথে তার রিয়াকশনটা আপনাকে পেতে হবে, তার রিয়াকশনটা অবজার্ভ করতে হবে। আপনি যদি কথাগুলো না বলেন যে এলোপ্যাথি খান, অমুক করেন, তমুক করেন, তাহলে কি ওই রিয়াকশন দিবে? দিবে না। তাহলে আপনাকে ওই রিয়াকশনের জন্য অ্যাটলিস্ট আপনাকে ওই কথাগুলো বলতে হবে। এরকম কথাবার্তা শুনে মানে আপনি যখন তাকে বলবেন যে এই প্যারাসিটামল খেয়ে নেন, বা একটা ভার্গন খেয়ে ফেলেন, বা একটা পেন কিলার খেয়ে ফেলেন, এইগুলা কথা শুনে আমাদের তো হয়, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনাদেরও হয়তো হবে, রুগী আপনার সাথে আর্গু করা শুরু করে দিবে, তর্ক জুড়ে দেবে, এই আপনি কেমন হোমিও ডাক্তার, আপনি আমাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে বলছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না,
আপনার নাম এত শুনছি, আপনার এত নাম ডাক, সবাই আপনার কাছে আসতে বলে, আর আপনি আমাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে বলছেন। এভাবে কিন্তু রুগীরা আমাদেরকে কথা শোনায়, আমাদের সাথে আর্গু করে, আমাদের সাথে ফাইট করে। তো আপনি তাকে বলবেন, আর শান্ত হন, শান্ত হন, আমি তো সব জানি, আমি আপনাকে বললাম। আবার কুল ডাউনও করবেন তাকে। তো বারবার আমি পেশেন্টদেরকে বলি যে আপনার সমস্যা যখন হচ্ছে, তখন আপনার প্রয়োজন হলে আপনি এলোপ্যাথি খাবেন। আবার অনেক পেশেন্ট আছে আমি যাদেরকে বলি যে ভুলেও এলোপ্যাথি মেডিসিনে হাত দিবেন না, এটার জন্য আপনাকে এলোপ্যাথি খেতে হবে না। ওই এলোপ্যাথি মলমও মাখবেন না, খাবেনও না। হোমিও ওষুধ খান, ঠিক হয়ে যাবে। কিছুটা সময় হয়তো লাগতে পারে, হ্যাঁ, ঠিক হতে কিছুটা সময় লাগতে পারে। এখন আপনি বললেন যে আমাদের ওষুধ খেয়ে আপনার মাথা ব্যথা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে, এটা শিওর। কিন্তু সময় লাগবে, 1 বছর সময় লাগবে। আপনি কি 1 বছর ওষুধ খাবেন? আপনি কি 1 বছর ওষুধ খাওয়ার জন্য প্রস্তুত, নাকি পেন কিলারদের সাথে সাথে আপনি আরাম পেতে চান? এইভাবে আপনি রুগীকে বিকল্প বিকল্প অপশন দিবেন। সবসময় রুগীদেরকে নানান ভাবে অপশন দিবেন। আমরা যেরকম ফুটবল খেলায় ড্রিবলিং করি, এই পা থেকে ওই পায়ে বল নিয়ে ড্রিবলিং করে 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 যে গোল দিই, এইভাবে আপনাকে ড্রিবলিং করা শিখতে হবে। বিকল্প বিকল্প অপশন দিবেন। এটাও কিন্তু একটা কেস টেকিং এর ওয়ে। স্যার ভিডিও ভালো আসছে না। ভিডিও ভালো আসছে না, নেটওয়ার্কের সমস্যাও নাই, একটু মানিয়ে নেন। আমার এখানে তো ঠিকই আছে। ঠিক আছে না? আমার এখানে তো ঠিক দেখতে পাচ্ছি। আমি দেখতেছি। হ্যাঁ, আপনার ওখানে মনে হয় একটু ঝামেলা। আচ্ছা আচ্ছা, আমি তাও একটু চেক না, করি। ঠিক হয়েছে তো স্যার, ঠিকই তো আছে। ঠিক আছে না? আচ্ছা, একটু তাইলে আপনার ওখানে নেটওয়ার্ক মনে হয় সমস্যা, একটু দেখে নেন। হ্যাঁ, তো রুগীর কেস টেকিং বিভিন্ন ওয়েতে হয়, এরকম আপনারা রুগীর সাথে একটু ইয়ে করবেন, ড্রিবলিং জাগলারিং বলে মনে হয় এটাকে, ওইরকম করবেন। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি ঠিক করে সিদ্ধান্ত নেন, হ্যাঁ, যে আপনি হোমিওপ্যাথি যদি নেন আপনি ভালো হবেন, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই যে কতদিনে ভালো হতে পারবেন। 1 বছরের সময় লাগতে পারে, 1.5 বছরের সময় লাগতে পারে। তাহলে আপনি কি করবেন? এবার রুগী এখন ভাববে যে এখন কি করতে হবে। পেশেন্ট ভাববে হোমিওপ্যাথি খেয়ে আরো 1 বছর ব্যথা ভুগুক, অসুবিধা নাই, আমি হোমিওপ্যাথি খাবো, কিন্তু পেন কিলার যদি খাই তাহলে তো আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি সরাসরি পেশেন্টকে বলুন যে আমি তো আসলে আপনাকে সিদ্ধান্ত জানাতে পারি না, আপনি আসছেন আমার কাছে, কিন্তু আপনার হলে দুটো অপশন, সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, কোনটা আপনার জন্য ভালো আর কোনটা খারাপ, এটা আপনাকে বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার রুগী সিদ্ধান্ত নেবে, ঠিক আছে ডাক্তার সাহেব, কষ্ট হয় হোক, আমি হোমিওপ্যাথি খাবো, আমি হোমিওপ্যাথি নিব, আমি 1 বছর অসুবিধা নেই ডাক্তার সাহেব, কিছু তো কমবে, খারাপ তো কিছু হবে না, ড্যামেজ তো কিছু হবে না, ক্ষতি তো হবে না আপনার ওষুধ খায়, আমি নিব। এবার আপনি এই রুব্রিক্সটা চোখ বন্ধ করে নিয়ে নেন, রিফিউজ টু টেক দ্য মেডিসিন, রিফিউজ টু টেক দ্য মেডিসিন। সুতরাং রিফিউজ টু টেক দ্য মেডিসিন কি ধরনের মেডিসিন? কি ধরনের মেডিসিন এই রুগী, হাইসোমাসের রুগী রিফিউজ করতে চায়? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? রুগীর মতে মেডিসিন কি? এই রুব্রিক্স অনুযায়ী, হ্যাঁ, এই রুব্রিক্স অনুযায়ী এরকম রুগী আসে যারা কোনো ধরনের ওষুধ খেতে চায় না, ন্যাচারাল মেডিসিন, হোমিওপ্যাথি, ন্যাচারোপ্যাথি, অ্যালোপ্যাথি, তারপরে ওই যে আরো যেগুলা প্যাথি আছে, কিচ্ছু দিতে চায় না, এরকম অনেক রুগী পাবেন। কিন্তু হায়াসোমাস পার্টিকুলার ভাবে, এটা লিখে নেন, হায়াসোমাস পার্টিকুলার ভাবে অ্যালোপ্যাথি খেতে চায় না, অ্যালোপ্যাথি মেডিসিন খেতে চায় না। সে বলবে আমি ইজিলি, সাধারণত আমি অ্যালোপ্যাথি খেতে পারি না, আমি জানি হোমিওপ্যাথি সেফ, এর কোনো সাইড ইফেক্ট নাই। আপনি যদি একজন রুগীর কাছ থেকে এরকম কথা শুনেন, সে কেন হোমিওপ্যাথি খেতে পছন্দ করে, তার কারণ সে যদি বলে যে হোমিওপ্যাথি হচ্ছে নিরাপদ, এর কোনো সাইড ইফেক্ট নাই, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাহলে আপনাকে অবশ্যই হায়াসোমাসের কথা ভাবতে হবে। আপনি হায়াসোমাসের কথা ভাবতে পারেন। বুঝতে পারলাম? এইটা খুব ক্লিয়ার কথা, এখানে কোনো কিন্তু নাই, কোনো ডাউট নাই, আপনারা এটা রাখবেন।
পরের আমরা একটা রুব্রিক্স আলোচনা করব। এই রুব্রিক্স আমি বিস্তারিত আলোচনা করেছি, 15-20 মিনিট ধরে এই রুব্রিক্স নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন উদাহরণ সহ আমার মনে আছে। কি পড়াতে যে আলোচনা করেছি সম্ভবত আর্নিকা বা আমার মনে পড়ছে না, কিন্তু এই রুব্রিক্সটা অনেক আলোচনা করেছি। ফিয়ার ইনজুরি বিইং ইনজুর্ড অফ, আমি আজকে আর অত বিস্তারিত আলোচনা করছি না, পরবর্তীতে কখনো যদি হয় তখন আলোচনা করব। এখন এই রুব্রিক্সের ভাবনা এবং থটটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। এই রুব্রিক্স কোথায় থেকে আসলো? এই রুব্রিক্স কোথায় থেকে আসলো? আমরা গতদিন আলোচনা করেছিলাম, রোগীর ভাবনা ছিল যে মেডিসিন খাওয়ার পরে আমার অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় তখন ডাক্তার তো আমাকে অন্য একটা ওষুধ দিবে, তারপরে সেই ওষুধ খাওয়ার পরে আমার অবস্থা যদি আরেকটা অসুখ শুরু হয়ে যায় তখন তো আবার ডাক্তারের কাছে গেলে আরেকটা ওষুধ যোগ করবে। মনে আছে গতদিন কিন্তু এই কথাগুলোই বলতেছিলাম। মানে কি, আমার দুর্ভোগের কোনো শেষ নাই, আমার সমস্যার কোনো অন্ত নাই। মানে একবার অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, ধরেন যে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া শুরু করলাম, ব্যথার ওষুধ, তখন আমার গ্যাস বেড়ে যাবে। গ্যাস বেড়ে গেলে ডাক্তার আমাকে একটা গ্যাসের ওষুধ দিবে। এবার গ্যাসের ওষুধ খাওয়ার পরে আমার হাড় ক্ষয়ে যাবে, তখন আমাকে ক্যালসিয়ামের ওষুধ দিবে। আবার ক্যালসিয়ামের সাথে আবার কি রাইজো ডি দিবে, ভিটামিন ডি দিবে, আর সাপ্লিমেন্ট দিবে। তার মানে কি একটার পর একটা হবে আর নতুন নতুন দুর্ভোগ শুরু হয়ে যাবে। গতকালকে তো এই কথাগুলোই বলতেছিলাম। তো যখন একজন পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব আমি জানি যে একবার আমি অ্যালোপ্যাথি মেডিসিন শুরু করলে আমাকে তা চালিয়ে যেতে হবে, এবং তা আমাকে সাহায্য করার পরিবর্তে আমি জানি যে এই মেডিসিন গুলো সাইড ইফেক্ট আছে যা কখনোই আমার শরীর থেকে বের হবে না এবং সারাটা জীবন আমাকে ভোগাবে, এইরকম কথা যদি বলে তাহলে আপনারা এটাকে ধরেই নেবেন যে ফেয়ার অফ বিইং ইনজুর্ড, এই রুব্রিক্সটার কথা আপনারা চিন্তা করবেন। এই রুব্রিক্সের একটা শব্দ হলো বিইং, বিইআইএনজি, দেখেন লেখা আছে বিইআইএনজি। বিইং মানে কি? বিইং মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান ঘটনা। চলমান ঘটনা কোনটা? যেটা কখনোই শেষ হয় না। পরের ওয়ার্ডটা কি আছে? ইনজুর্ড, ইনজুর্ড পাস্ট টেন্স। তাহলে কেন তার মধ্যে এই কন্টিনিউয়াস বিং মানে হচ্ছে কন্টিনিউয়াস ইনজুরির ভয় থাকে? কারণ ইতিমধ্যে তার ইনজুরি আছে, ইতিমধ্যে তার আঘাত আছে, এবং সে চায় না যে হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার পরে তার ইনজুরিটা কন্টিনিউ হতে থাকুক এবং তার সাফারিংটা কন্টিনিউ হতে থাকুক, এটা সে চায় না। তার ভয় থাকে যে মেডিসিন তার উপকার করার পরিবর্তে ক্ষতি করবে, আর তার এই সমস্যা নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা বলবে যে চলো ডাক্তারের কাছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বা ডাক্তারের কাছে যেতে অ্যাডভাইস বলবে। এটাও হায়াসোমাসের পছন্দ না, এই জন্য এটাও হায়াসোমাসের আরেকটা কমন সিমটম। তাই তারা তার প্রবলেম গুলো ফ্যামিলি মেম্বারদের কাছে লুকাতে পছন্দ করে। আপনি দেখবেন, আমি আপনাকে একটা মানে অদ্ভুত গল্প বলি যে আমার একটা খালা ছিল, মানে খালা ছিল বলবো না, এখনো আছে। সে অলরেডি প্রেগনেন্ট, কেউ জানে না, তার হাজবেন্ড, সে আর তার মনে হয় বড় মেয়ে জানে, এবারে কেউ জানে না, কাউকে সে জানায়নি। হ্যাঁ, সে আমরা বুঝতে পারছি একদম মানে শেষ পর্যায়ে, একদম যখন আর লুকাতে পারছে না সেরকম অবস্থা। তো আমি এটা একটা উদাহরণ বললাম আর কি। হাইসোমাসের পেশেন্ট এরকম, তার প্রবলেমের কথা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে লুকাতে পছন্দ করে, কারণ তার ভয় থাকে যে ফ্যামিলি মেম্বার যদি জানতে পারে তাহলে তারা ডাক্তারের কাছে ধরে নিয়ে যাবে, আর সে তো মেডিসিন খেতে চায় না, মেডিসিন খেতে ভয় পায় না, এই কারণেই ফ্যামিলি মেম্বারদেরকে সে বলবে না। যখন ফ্যামিলি মেম্বাররা ফিল করতে শুরু করে যে, বা তারা দেখতে পায় যে তার সাথে রং কিছু একটা হচ্ছে, তখন তারা জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। তখন এই রোগী বলবে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আমি সম্পূর্ণ ঠিক আছি। আপনি যদি অনুভব করেন বা আমার মধ্যে কিছু একটা রং দেখেন, হ্যাঁ, তখন তো আপনি স্বাভাবিকভাবে বলবেন যে কি হয়েছে, কিন্তু আমি বলছি আমি সম্পূর্ণ স্বাভাবিক আছি, আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বিষয়টা এরকম। সুতরাং তাদের অ্যাটিটিউডটা এরকম থাকে, হায়াসোমাসের অ্যাটিটিউড এরকম থাকে। এই রোগীর ক্ষেত্রে বাস্তবতা হলো সে কোনো কিছু বা কাউকে বিশ্বাস করে না, কোনো কিছু নিয়ে বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করবে না।
ঠিক আছে, এটাও কিন্তু এই যে বিশ্বাস না করার বিষয়টা, এটাও কিন্তু হায়োসোমাস পেশেন্টের মধ্যে ঢোকার একটা দরজা। এটাতে আপনি হায়োসোমাস পেশেন্টের মধ্যে ঢুকতে পারবেন। তাহলে হায়োসোমাসের কেসে ঢোকার পরবর্তী দরজাটা কি? পরবর্তী দরজাটা হলো সে কোনো কিছু বা কাউকে বিশ্বাস করে না। অসুস্থ হওয়ার পরেও এই রোগী কোনো রিস্ক নেবে না। প্রথম দিন থেকে বলে আসছি, কোনো রিস্ক নেবে না। হাইসোমাসের ক্ষেত্রে রিস্ক শব্দটা খুব ইম্পর্টেন্ট, সব সময় মনে রাখবেন। রিস্কের বিষয়টা মেডিসিন নেওয়ার ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে, কোনো কিছু চেঞ্জ করার ক্ষেত্রে, কোনো নতুন খাবার ট্রাই করার ক্ষেত্রে, কোনো নতুন জবে যাওয়ার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বা তার কাজের ক্ষেত্রেও হতে পারে। এই বিষয়টা মনে রাখবেন যে পেশেন্ট জীবনে কোনো নতুন কিছু করার রিস্ক নেয় না। সে যা করছে, যে কন্ডিশন আছে, যে অবস্থাতে আছে, সে অবস্থার পরিবর্তন আনতে চায় না। বেডরিমেন ওই অবস্থাতে থাকতে চায়। মনে করেন তার যে সাফারিং আছে, সে চায় যে সে কষ্ট কমে যাক বা দূর হোক, কিন্তু সে কখনোই চাইবে না যে এই সাফারিংটা রিস্কি হয়ে উঠুক বা এভাবে হতে হতে একদিন ওটা অন্য কোনো সমস্যায় পরিণত হোক, এটা সে চাইবে না। ওপিয়াম সম্পর্কে আমরা জানি, আমরা কি দেখেছিলাম? ওপিয়াম ওপিয়াম কি কি বলেছিলাম? ওপিয়াম কি ওয়ার্ড বলেছিলাম? রেসপন্স বিগ করেন। বিগ স্যার বিগ। বিগ। ওপিয়াম সম্পর্কে আমরা জানি যে তার সমস্যা আরো বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে সে চিন্তিত, কিন্তু হায়োসোমাস কখনোই তার সমস্যাটা ইনক্রিজ হয়ে যাবে, বেড়ে যাবে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবে না। আপনি কোনো হায়োসোমাস পেশেন্টকে আপনার চেম্বারে এই কথা বলতে শুনবেন না। বরং সে তার সমস্যা নিয়ে অডিট থাকে, যে সমস্যাটা পরিবর্তিত হয়ে এখন তো এটা আছে, যে খুসখুসানি কাশি হচ্ছে না, এটা আছে, ঠিক আছে, এটা ইনক্রিজ হবে, হয়ে অন্য আরেকটা বিষয়ে হয়ে যাবে, অন্য একটা প্রবলেমে রূপান্তরিত হবে, এটা নিয়ে সে অরিট থাকে। এবং তারপর জীবনে আরেকটা কমপ্লিকেশন তৈরি হয়ে যাবে, যেটা তার লাইফকে রিস্কি করে তুলবে। এই বিষয়টা নিয়ে সে অনেক বেশি চিন্তিত থাকে, এই বিষয়টা নিয়ে অনেক বেশি সে অরিট থাকে। আমরা ওপিয়ামের বিখ্যাত একটা রুব্রিক্স আছে, যেটা আমরা ওপিয়াম মানেই চিনি। কি সে রুব্রিক্স? কে বলতে পারেন? সবচেয়ে বিখ্যাত রুব্রিক্স ওপিয়ামের। ফিয়ার এক্সট্রাভ্যাগান্স অফ। হ্যাঁ, ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স অফ, ফেয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স। আমি রুব্রিক্সটা দিয়ে দিই, আমার কাছে কপি করা নাই, একটু 1 মিনিট নতুনদের জন্য। ফেয়ার, পিসিও স্লো হইছে এত, কারো কাছে থাকলে দিয়ে দেন তো, আমার তো একটু নড়তেই চায় না। ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স, না আমি দিতে পারছি না, সরি, লিখে দিই। ফেয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স, ফেয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স অফ, এটা লিখে নেন। হ্যাঁ, এটা ওপিয়ামের একদম মজার রুব্রিক্স। এটা আমাদের জানতে হবে। মানে কি? এমন কিছু যা বাড়বে, এই ভয়টা সে পায়। আর হায়োসোমাসের জন্য কি, সে মনে করে তার জীবনটা রিস্কি হবে, যেদিকে গেলে রিস্কি হবে, যে ওয়েতে গেলে রিস্কি, ওদিকে সে যাবে না। সুতরাং হায়োসোমাসের জন্য একটা খুব ভালো রুব্রিক্স হচ্ছে সাসপিসিয়াস। ঠিক আছে, সাসপিসিয়াস। সাসপিসিয়াসটা কি? হোয়াট ইজ সাসপিসিয়াস? এই রুব্রিক্সটাও তো কপি করতে পারছি না আজকে। সন্দেহপ্রবণ। সন্দেহপ্রবণ। সন্দেহপ্রবণটা কি? সাসপিসিয়াস, SUS, সাসপিসিয়াস। সাসপিসিয়াসে অনেক মেডিসিন আছে, 143টা। কিন্তু আপনারা যদি কেন্টের রেপার্টরি দেখেন, কেন্টের রেপার্টরিতে সম্ভবত 93টা মেডিসিন আছে। তো যাক, ওটা দেখার দরকার নাই। এই সবগুলোর মধ্যে হায়োসোমাস আছে। হ্যাঁ, হায়োসোমাস একমাত্র সাসপিসিয়াস। ওপিয়াম কি আছে এখানে? ওপিয়াম, 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 ও ও বিস, ওপিয়ামও আছে। হ্যাঁ, তো সাসপিসিয়াস এই রুব্রিক্সটা আপনারা কিভাবে বুঝবেন, আমরা এটা একটু বুঝি। দেখেন, আমরা কিন্তু সবাই সাসপিসিয়াস,
কোনো কিছু না কোনো কিছু নিয়ে আমাদের সন্দেহ থাকাটা খুবই স্বাভাবিক। মানুষ হয়েছে আমাদের মধ্যে এটা, মানুষের জন্মাইছে আমাদের মধ্যে এই বিষয়টা থাকে। মনে করেন যে আপনি ট্রেনে বা বাসে জার্নি করছেন, আপনাকে কেউ কিছু খেতে দিল, আপনি কিছু খেতে দিলে আপনি খাবেন? পাশে বসা অচেনা কেউ একজন, ডেফিনেটলি আপনি নিবেন? আমি কিন্তু নিব না। সচেতন মানুষ কেউ অনেকেই কিন্তু নেবে না। আমাদের কি নেওয়া উচিত সেটা? অপরিচিত কেউ কিছু খেতে দিলে না স্যার। ডেফিনেটলি দিল না। এখন মনে করেন যে আপনাকে কেউ যদি অপরিচিত একজন এসে 100 টাকা আপনার হাতে ধরাই দিলে যে নেন, এটা নেন, তখন আপনি কি করবেন? তখনও কিন্তু আপনি নিবেন না, তাই না? আপনি হয়তো তার সাথে শিষ্টাচার, এই এটিকেট আমাদের কিছু থাকে না, আপনি বললেন ওকে, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ঠিক আছে। আমরা বলি না এইভাবে, না ঠিক আছে, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এটা বলা মানেই হচ্ছে আমরা তাকে ডিনাই করলাম। বিষয়টা তো তাই। তো কিন্তু আপনার মনের মধ্যে কাজ করছে যে এটাতে কি আছে, এটা কি, কেন সে এটা আমাকে দিচ্ছে? হয়তো সে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, সে আমাকে হার্মফুল। আমরা তো এখন কি দেখি, ওই যে মলম পাটি, তারপরে ওই খাবারের মধ্যে কি কি সব দেয়, ধুতুরার বিষ টিষ দেয়। আমার বড় মামাকে, ওই ভদ্রলোককে আমি বুঝি না, মাঝে মধ্যেই 3-4 বার অলরেডি সে এই খপ্পরে পড়লো, পড়ে মোবাইল হারায়, মানি ব্যাগ হারায়। একবার তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, মানে প্যান্টটা রাখছে, কাপড় চোপড় সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, সে 4-5 দিন সম্ভবত ধুতুরার বিষ টিষ খাওয়াইছে, কয়েকদিন সে ঘুরে বেড়াচ্ছিল। তো এরকমও মানুষ হয়। তো যাক, তো আপনার কিন্তু মনে হবে যে নিশ্চয়ই সে আমাকে হার্ম করার চেষ্টা করছে। সুতরাং এরকম পরিস্থিতি হলে যে কোনো ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া হলো সন্দেহ করা, সাসপেক্ট করা। এটা খুব ন্যাচারাল ব্যাপার। সুতরাং আমরা হয়তো আমাদের সবার মাঝে সাসপিশিয়াসনেসের যে উপাদান, এলিমেন্ট, এটা কিন্তু সবার মধ্যে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। আমরা সবকিছু নিয়ে সন্দেহ করি। সন্দেহ বললে আবার অনেক বড় বিষয় হয়ে যাবে, এই কারণে আমি অনেক জিনিস বাংলায় বলা পছন্দ করি না। সাসপিশিয়াসের বাংলা আপনারা সাসপিশিয়াসই বানান, বরং আমরা দুইটা শব্দ নিয়ে ফোকাস করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সাসপিশিয়াসটা কিরকম আর একটা কিরকম। একটা হলো ডাউট, DOUBT, তাই না, ডাউট। আরেকটা হলো সাসপিশিয়াস। দুটার বাংলায় কিন্তু সন্দেহ। আমার কিন্তু ডাউট আছে মানে সন্দেহ, সাসপিশিয়াস মানে সন্দেহ। তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু আমরা একটা বাংলা দিয়ে করে ফেলছি। এই কারণে বেটার হলো ইংরেজি ওয়ার্ডটা শেখা। তো এই ওয়ার্ডের ফিলিংসটা কি আমরা একটু বুঝি। যখন আপনি ডাউটের মধ্যে থাকবেন, কোনো কিছু নিয়ে ডাউটের মধ্যে থাকবেন, আমার ডাউট হচ্ছে, তখন আপনি কি করবেন? সেটা প্রথমে বোঝার চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আপনি সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন, সেটা কারণটা অনুসন্ধান করেন। আমাকে কেন ভদ্রলোকটা খেতে দিল, কলাটা কেন সে আমার দিকে দিল, পাশের জনকে কেন দিল না, এইটা আপনি বোঝার চেষ্টা করবেন। যখন ডাউট থাকে আমরা কি করি? ডাউট ক্লিয়ার করি। আমরা শিক্ষকরা কি করি? এনি ডাউট স্টুডেন্ট, এনি ডাউট আমরা বলি না? ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি, তাই না? কোনো ডাউট স্টুডেন্টের থাকলে আমরা টিচাররা সেটাকে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে ডাউটে যখন আপনি থাকবেন, তখন আপনি ক্লিয়ারিটি চান, আপনি সেটা নিয়ে স্টাডি করেন, সেটা নিয়ে ভাবেন। মনে করেন একজন ডাক্তার সম্পর্কে আপনার ডাউট হলো, আপনার ডাউট আছে, তখন আপনি কি করবেন? আপনি তাকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, তার সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করবেন, তার সম্পর্কে জানার চেষ্টা করবেন। তারপরে আপনি ভাববেন যে তার কাছে যাওয়া উচিত হবে কি হবে না। মানে আপনার ডাউট আছে, আপনি বিষয়টা সম্পর্কে অতটা পরিষ্কার নন, কিন্তু যখন আপনি সাসপিশিয়াসের মধ্যে থাকবেন, তখন আপনি ওটা নিয়ে ব্লক হয়ে থাকবেন, আপনি ব্লকেজ হয়ে যাবেন। আমরা যেরকম বাংলা ব্লক করে দিলাম 4 তারিখে 3 তারিখে, ওরকম আপনি ব্লক হয়ে যাবেন। আপনি সম্পূর্ণরূপে আপনার সাসপিশিয়াসের মধ্যে আটকে থাকবেন। আপনি সেখান থেকে সরবেন না, আপনি ওখান থেকে মুভ করারও চেষ্টা করবেন না, আপনি একটা জায়গায় স্ট্যাগ হয়ে থাকবেন। বুঝতে পারছেন? তাহলে ডাউট কি এক্সপ্লোর করার চেষ্টা করে, তাই না? ওয়ে আউট করার চেষ্টা করে, তথ্য খোঁজার চেষ্টা করে। আর সাসপিশিয়াস যে জায়গায় হয় সেটা নিয়েই আবদ্ধ থাকে, স্ট্যাগ হয়ে থাকে। তো হায়োসোমাস হচ্ছে খুব সাসপিশিয়াস।
কিভাবে সাসপিসিয়াস, কিভাবে আপনারা এই বাকি এখানে কয়টা মেডিসিন বললাম, 146টা মেডিসিনের সাথে হায়াসোমাসকে পার্থক্য করতে পারবেন। অত বড় রুব্রিজ কিন্তু আমরা কিন্তু পার্থক্য করে দিতে পারি খুব সহজভাবে অন্য মেডিসিন গুলার থেকে। ধরেন একজন হায়াসোমাস রোগী একটা ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে তার, সে তো প্রথমে যেতেই চায় না, মনে করেন কোন একটা কারণে ডাক্তারের কাছে গেল, তাহলে প্রথম কথা হলো কি, সে ডাক্তার কখনোই একজন নবীন ডাক্তার হওয়া যাবে না, নতুন ডাক্তার হওয়া যাবে না, তরুণ ডাক্তার হওয়া যাবে না। আমার মতন দাড়ি পাকা, আমার তো আগে দাড়িও ছিল না, আরো বাচ্চা বাচ্চা লাগতো। আমার মতন ডাক্তারের কাছে তারা আসবে না। কার মতন ডাক্তারের কাছে যাবে? শহীদুল্লাহ ভাইয়ের কাছে যাবে, বা আমাদের শহীদুল ভাইয়ের কাছে যাবে। নোয়াখালীতে গেলে শহীদুল্লাহ ভাইয়ের কাছে যাবে, সিরাজগঞ্জ হলে শহীদুল ভাইয়ের কাছে যাবে। পাকা দাড়ি, মুরব্বী মানুষ। এটা খুব ক্লিয়ার কথা, এটা মাথার মধ্যে রাখবেন। এগুলো ভুললে কিন্তু হায়াসোমাস দিতে পারবেন না। আমি তো আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি হায়াসোমাসে। মনে করেন আপনি একজন নতুন হোমিওপ্যাথ, নতুন চেম্বার দিয়েছেন, সবে মাত্র চেম্বার শুরু করেছেন, তাহলে এটা বলা যায় স্টাডি বলছি, ডাটা দিয়ে আমি আপনাদেরকে বলছি 90% পেশেন্ট আপনি হায়াসোমাস পাবেন না। কিন্তু আপনি যদি উচ্চ শিক্ষিত হন, ট্রেন্ড হোমিওপ্যাথ হন, আমার ইয়ের নিচে লেখা আছে, আমার ইয়ের নিচে কি লেখা আছে? লেখা আছে ডিএইচএমএস, বিএসসি, এমএসসি প্রথম শ্রেণী, পিএইচডি, ফেলো রাবি, এভাবে লেখা আছে। মানে অনেকগুলো ডিগ্রি ডিগ্রি লেখা আছে। তার মানে আমি কিছুটা অভিজ্ঞ, উচ্চ শিক্ষিত, আমি ট্রেন্ড। অথবা আপনার 20 বছর আমাদের শহীদুল ভাইয়ের মতন, বা শহীদুল্লাহ ভাইয়ের মতন, শামসুজ্জোহা ভাইয়ের মতন 20 বছর 25 বছর ধরে হোমিওপ্যাথি করছেন, বোর্ডে লেখা আছে বা ওরা খোঁজ নিয়ে জানছে, তাহলে 90% হায়াসোমাস আপনার কাছে যাবে। এবং আপনার কাছে আসার আগে হায়াসোমাস আপনার সম্পর্কে ইন্টারনেটে হোক, এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে খুঁটে খুঁটে দেখবে, আপনার রিভিউ দেখবে, অথবা তার পরিচিত মহল যারা আপনাকে চেনে জানে তাদের কাছ থেকে আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। ইন্টারনেটে খুঁজবে, আশেপাশের লোকজনের কাছ থেকে আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। সে বুঝবে যে আপনি তার কেসটা হ্যান্ডেল করতে পারবেন কিনা, আপনি তার কেসটা ট্যাকেল দিতে পারবেন কিনা, এটা দেখবে। এটা বুঝে সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে আসবে। এখানে হায়াসোমাস এর ইম্পর্টেন্ট লাইনটা কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন অফ হায়াসোমাস? হায়াসোমাস এর ইম্পর্টেন্ট লাইন হলো, যদি ডাক্তার তার কেস হ্যান্ডেল করতে গিয়ে বা তাকে চিকিৎসা করতে ডাক্তার সক্ষম কিনা, এটা হলো খুব ইম্পর্টেন্ট। যে ডাক্তারের কাছে আমি যাব, সে আমাকে ট্যাকেল করতে পারবে কিনা, আমার কেসটা ট্যাকেল করতে পারবে কিনা, কারণ সে ওয়ারিড। যেমন এরকম রুগী এসে আপনাকে বলবে, ডাক্তার সাহেব আমি সব সময় একজন ডাক্তারের কাছে যেতে খুব টেনশনে থাকি, খুব ওয়ারিড থাকি, কারণ আমি জানি না সে ডাক্তার ভালো কিনা, আমি নিশ্চিত না যে সে ডাক্তার আমার জন্য যোগ্য কিনা, আমার এই অসুখটা সে ভালো মতন ট্রিটমেন্ট করতে পারবে না। রুগীরা এসে এরকম কথা বলে। তখন আপনি রুগীকে জিজ্ঞাসা করবেন, রুগীকে বলবেন, ডাক্তারের যোগ্যতা বলতে আপনি কি বুঝাচ্ছেন? ডাক্তার যোগ্য কিনা এটা যে বললেন, এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? সব ডাক্তার তো আর সব রুগী সারতে পারে না। পারে? ক্ষমতায় না, সম্ভবই না। কেউ কিন্তু সফলতার গ্যারান্টি দিতে পারবে না। আমি আপনি কেউ দিতে পারবো? কেউ দিতে পারবে না। তখন রুগী বলবে যে ডাক্তার সাহেব, আমি ডেঞ্জারকে মিনিমাইজ করার চেষ্টা করি, বিপদ কমানোর চেষ্টা করি, তাই আমার প্রথম টার্গেট থাকে একজন এক্সপিরিয়েন্স ডাক্তারের কাছে যাওয়া। এবার দেখেন আরেকটা ওয়ার্ড চলে আসলো, অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স ডাক্তার। হোয়াট ইজ এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ডাক্তারের অর্থটা কি? এক্সপিরিয়েন্স ডাক্তারের অর্থ হলো যে তাকে বিপদে ফেলবে না, যার ওষুধ খেয়ে সে ডেঞ্জারে পড়বে না। যেমন রুগী যখন আসে তখন তাকে আমি জিজ্ঞাসা করি, আপনারাও জিজ্ঞাসা করবেন যে আমার কাছে কেন আসলেন, হোয়াই মি? আমি কিন্তু কেস টেকিং এর প্রথম ইয়েটাই আপনাদেরকে বারবার শেখাই, কেন রুগী আপনার কাছে আসলো এটা জানার চেষ্টা করবেন। কি কারণে আপনি আমাকে খুঁজে খুঁজে বাহির করছেন? আমার চেম্বার তো একদম গলির মধ্যে, আমার তো ওরকম সাইনবোর্ড নাই, আপনি কেন আমার কাছে আসলেন? তখন রুগী বলবে যে আমি আপনার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেছি ডাক্তার সাহেব,
আমি জানতে পেরেছি যে আপনি এই বয়সে, এত কম বয়সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, দেশ বিদেশে আপনার প্রচুর স্টুডেন্ট, আপনি হোমিওপ্যাথিতে অনেক এক্সপিরিয়েন্সড হয়েছেন। এই যে দেখেন আবার এক্সপিরিয়েন্স চলে আসছে। এই এক্সপিরিয়েন্স মানে কি, রুগী হয়তো এক্সপিরিয়েন্সড ওয়ার্ডটা নাও বলতে পারে, কিন্তু তার কথা, তার ওয়ার্ডের মাধ্যমে, তার ভাবনার মাধ্যমে বুঝাবে যে সে একজন এক্সপিরিয়েন্স ডাক্তার খুঁজছিল এবং আপনি সেই এক্সপিরিয়েন্স ডাক্তার আপনার কাছে আসছে। এই এক্সপিরিয়েন্স মানে কি, এই এক্সপিরিয়েন্স মানে হয়তো যখন আপনি অনুভব করেন যে আপনি, মানে আমি অনুভব করলাম বা আপনি অনুভব করবেন যে আমি আপনার কেসটা হ্যান্ডেল করতে সক্ষম নই, বা ধরেন আমার কথা, ধরেন বাসার ডক্টর বাসার আমার কাছে আসছে মেডিসিন খেতে অনেক হিসাব টিসাব করে, কিন্তু তার, সে হাইসোমাস, তার আমার কাছে ওষুধ খেয়ে মনে হচ্ছে স্যার মেডিসিন দিতে পারবে কি পারবে না, ঠিক ওষুধ সিমিলিমাম করতে পারবে কি পারবে না সেটা ঠিক আছে, কিন্তু ধরেন যে স্যারের ওষুধ খায় যদি আমার প্রবলেম বেড়ে যায়, আমার অন্য কোনো সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট স্যার আমাকে গাইড করতে পারবে, সঠিক নির্দেশনা দিতে পারবে যে এই বিষয়টা কি করে মিনিমাইজ করা যায়। মানে স্যার আমার লাইফকে ডেঞ্জারে ফেলতে দিবেন। আমি কি বুঝাতে পারলাম? একজন এক্সপেরিয়েন্স ডাক্তারের কাছে যাওয়ার অর্থ হলো খুব বেশি ঝুঁকি নয়, মিনিমাম রিস্ক, এবং যদি বাই চান্স আল্লাহ না করুক উল্টাপাল্টা কিছু হয়ে যায়, সে জিনিসটা ওই এক্সপেরিয়েন্স ডাক্তার হ্যান্ডেল করতে পারবে, ট্যাকেল করতে পারবে। এটাই হলো হায়াসোমাসের এক্সপেরিয়েন্স ডাক্তারের কাছে যাওয়ার অর্থ। এটা হায়াসোমাস, এটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে রাখেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? ধরেন কোনো কারণে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়ে গেল, এক্সপেরিয়েন্স ডাক্তার হলে তো অ্যাটলিস্ট ওই অ্যাগ্রাভেশনটাকে ম্যানেজ করার সিস্টেম যাবে, জানে। কিন্তু একদম নবিশ যদি হয়, শিক্ষা নবিশ বা একদম নতুন অনভিজ্ঞ হয়, তাহলে তো সে ওটা ম্যানেজ করতে পারবে না। তাহলে হায়াসোমাস চাইবে ওই রকম পার্সনের কাছে যে ম্যানেজড হতে। আমি কি বুঝাতে পারলাম? এটাই হলো হায়াসোমাসের দৃষ্টিতে এক্সপেরিয়েন্স ডাক্তার।